রেডি। দেখা যাক কি হয়। আমার পক্ষে তো এটা একা পড়া তো সম্ভব না। এটা একটা সম্ভব না। কাউন্টার যদিও চেকের আমি কি কোনো ব্যবস্থা আপনারা ন্যাশনাল করবেন? কারিকুলাম কমিটির সভাপতি আমি, তবে এবার হয়ে গেছে, এখন আর করার কিছু নেই। তো আগামীতে হওয়ার সময় আমি হয়তো থাকবো না, তবে আমার চিন্তা আছে অন্যভাবে একটা বুদ্ধি করে করা যেতে পারে। আমি একটু আলাপ করেছিলাম, যেমন হচ্ছে দেখা যায় আসলে রিলাই করা যায় না অনেকের। আমি নিজেও চেষ্টা করেছিলাম যে এটা যখন হয় এর ভিতরে থাকা যায় কিনা, কিন্তু আসলে যেহেতু আমার কোনো এক্সপার্টিস নাই। এক্সপার্টিস নাই, ডেফিনেটলি আমি আমরা আরো আরেকটা ইয়াং বিরতি নিয়ে কিছু আসি। লোকজন আমাদের আছে, তারা বাইরে থেকে এখন পড়ে আসছে। আমিও একটু পার্সু করেছিলাম যে তাদের ঢোকানো যায় কিনা, পার্টিকুলারলি প্রাইমারি থেকে। এই জায়গাটা আমি একটু কথা বলবো। আমরা একটা এটা বিরতি আমি নিয়েছি। দেখেছি, এই কিন্তু অনেকে পাঠ্যবইয়ের পাত্তা দিতে বিষয়টা চায় না। একটু তারা জানছি। মনে করে যে উনি কতদূর না, বোঝে, অবশ্যই। সেটা একটা অসুবিধা আছে। হ্যাঁ। এবং অনেক সিনিয়র কিন্তু যারা এর সাথে জড়িত থাকে, অবশ্যই। সবাই বিশেষজ্ঞরাই আমাদের মানে করবেন। পিতৃস্থানীয় বলা যেত। সেটা ভালো কথা আমরা না। একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই, হ্যাঁ। আরো একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল পাঠ্যপুস্তক নিয়ে, পাঠ্য বই নিয়ে। পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্যক্রম, মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমেও কি কোনো রকম পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন, বা পাঠ্যক্রমটা কতটা উপযোগী? পাঠ্যক্রম যেটা তৈরি হচ্ছে আমাদের শিক্ষার বিভিন্ন শ্রেণীর উপযোগী, সেটা কিন্তু বেশ পরিশ্রম করেই করা হয় এবং বিভিন্ন স্তরের বিশেষজ্ঞরা নিয়ে সেই কাজটা করছেন। পাঠ্যক্রম তো আর কিছুই না, সিলেবাসের মধ্যে যা থাকে, কি কি পড়বে শিক্ষার্থীরা, তার একটা তালিকা দেওয়া হয়। কিন্তু সেই পাঠ্যক্রমটা ট্রান্সলেটেড হচ্ছে বইয়ের মধ্যে, পাঠ্যপুস্তকে যখন সেগুলো উঠে আসছে, তখন সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়তো সবগুলো আসে না, কিছুটা অসম্পূর্ণ, কিছুটা সংক্ষিপ্ত, বা যেখানে বেশি বিষয়বস্তু থাকা দরকার। আপনি যদি আমাদের বইগুলো দেখেন, দেখবেন যে অধিকাংশ বই 50, 60, 70, 80 পৃষ্ঠার এক একটা বই। কিন্তু বইগুলো যদি আরেকটু বড় হতে পারতো তাহলে আরো ভালো হতো। কারণ ছাত্ররা চায় পড়তে, কিন্তু তাদের জন্য পড়ার উপকরণ যদি আমরা দিতে না পারি, তার সাথে যদি সাপ্লিমেন্টারি উপকরণ আমরা দিতে পারতাম, তাহলে আরো ভালো হতো। কারণ পড়াটাকে যদি আমরা সীমাবদ্ধ করে দেই, তাহলে তার জ্ঞান কিন্তু আরো সীমিত। সাপ্লিমেন্টারি উপকরণ বলতে কি আপনি সহপাঠ্য উপকরণ বই, একটা ক্লাসের জন্য হয়তো একটা পাঠ্য বই, টেক্সট বই একটা, কিন্তু তার সঙ্গে আরো 10টা বই থাকতে পারে। কিন্তু এখানে অভিভাবকরা হয়তো বলবেন যে বইয়ের চাপ, এমনিতেই কথা হয়ে যাচ্ছে বইয়ের চাপ। আসলে বইয়ের চাপ তখনই হয় যখন যে বইটা দেওয়া হয় সেই বইটার পরীক্ষা সিস্টেমের জন্য চাপ হয়। যদি সাধারণ একটা রিডার হিসেবে তাদের দেওয়া হয়, যার উপরে কোনো পরীক্ষা নাই কিন্তু পড়বে, আলোচনা করবে, তাহলে সেটা কখনোই চাপ সৃষ্টি হয় না। সুতরাং বইটা কিভাবে পড়ানো হবে তার উপরে চাপের সৃষ্টি হচ্ছে। সিলেবাসের সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে সেটা ব্যবহার করার ব্যাপারে। এই যে এখন আমরা সৃজনশীল শিক্ষা পদ্ধতির কথা বলছি, এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে কতটা সহায়ক হচ্ছে? আমি তো মনে করি যে খুবই সহায়ক হওয়ার কথা। কারণ এইটার মধ্য দিয়ে যেটা হচ্ছে, এর আগে যেটা ছিল না, আপনি প্রথম দিকে যে কথাটা বলেছেন যে একজন শিক্ষক তিনি কথা বলে যাচ্ছে, ইন্টারঅ্যাক্টিভিটির ব্যাপারটা ঘটছে না, যেটাকে আমরা ওই টপ টু বটমের কথা বলি, যে তিনি নিজে মনে করেন পণ্ডিত, সেখান থেকে ইন্টারঅ্যাক্টিভিটির অনেক বড় একটা জায়গা, স্পেস তৈরি হয়েছে। কিন্তু আমাদের শিক্ষকরা এখন এটা চায় না, আবার ওই পুরোনো জায়গাতেই ফিরে যায়। যে এই যে নাজমুল হক সাহেব বলছিলেন যে সহপাঠ বই কেন পড়ে না এই জন্যে যে মাস্টারমশাই এবং অভিভাবক সবাই চাইছে খালি পরীক্ষায় ভালো করতে, মানে কি করে ওই জিপিএর ওইটা পাওয়া যায়, এই দিকে হচ্ছে আমাদের নজর। আমি সহপাঠ বইটা যদি সেইভাবে পড়তে দিতে চাই, ওই বাবাই হয়তো ওটা নিয়ে যাবে যে তুই এখন ওইটা পড় ইত্যাদি করে আস। আমরা ও যেটা বলেছে সিলেবাসটা আমরা ভালো করেই তৈরি করেছি, কিন্তু এই ভালো করে তৈরি করার মধ্যে সেটা রিফ্লেকশনটা কিন্তু আপনি এই বইটার মধ্যে পাবেন। আমি যেমন বইগুলোকে দেখেছি খুব ভালো করে, যে বইগুলোতে আমরা যে গ্রেডেশনের কথা ভাবি, আচ্ছা ক্লাস 4-এ সেইটা শিখেছে, এটা নজরুল ইসলাম সাহেব ইউরোপের কথা বলছিলেন, সেখানে কিন্তু এই গ্রেডেশন খুব ভালো করে রাখা হয়। যে আমি যে খুব বেশি শেখাবো না, কিন্তু ক্লাস 2-তে সে যা জানতো ক্লাস 3-তে তার চেয়ে সে এতটা বেশি জানবে, ক্লাস 4-এ আরেকটু বেশি জানবে, এইভাবেই জিনিসটা হওয়ার কথা। সেই গ্রেডেশনটা ভালো করে এখানে রিফ্লেক্টেড হয়েছে বলে আমার খুব মনে হয়নি। আমি যদি এই বইটা থেকে এটা ফর ক্লাস 6 বা ক্লাস 7-এরটা যদি সরিয়ে নিই, আপনাকে যদি দেওয়া হয়, তাহলে আপনার মিশিয়ে দিলে আপনি হয়তো বার করতে কষ্ট হবে যে কোনটা কোন ক্লাসে। এইরকম ব্যাপারগুলো থেকে যাচ্ছে। আর প্রধানত যে ব্যাপারটি ঘটছে,
এই বিষয়গুলোর পেছনে কোনটা জরুরি? পাঠ্যক্রমটা ঠিক মতো ঠিক করে নাকি পাঠ্যপুস্তকটা? পাঠ্যপুস্তক ঠিক করা দরকার। নজরুল সাহেব বলছিলেন যে আমাদের খুব ভালো বিশেষজ্ঞরা এটা করেন, আমি ওনার মানি, তাদের নাম আছে বিশেষজ্ঞ হিসেবে, কিন্তু স্কুলের বই কি তৈরি করব আমি? আমি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে 40 বছর ধরে পড়িয়েছি বলে স্কুলের বই তৈরি করার যোগ্যতা আমার হয়ে গেল? আপনি জানেন না যে অধিকাংশ বইয়ের লেখক হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদের সঙ্গে এই নিচের লেভেলের শিক্ষার কোনো যোগ নেই। তারা শিশু মনস্তত্ত্ব পড়ে নেন না, নিজেদের মধ্যে কখনো আলোচনা করেন না। আমি খুব মনে করি যে এই সব সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞকে বাদ দিয়ে সত্যিকারের ভালো স্কুল শিক্ষক যারা, আমাদের দেশে সত্যি ভালো কিছু স্কুল শিক্ষক আছে, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, সত্যি খুব ভালো স্কুল শিক্ষক আছে, সেই শিক্ষকদের নিয়ে যে আসলে ওরা কি পড়তে চায়, বাচ্চারা কি পড়তে চায়, ওইভাবে বাচ্চাদের মত নিয়ে যদি হয়, আমাদের মতো এই রকমের এই আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের পাণ্ডব বসে আছি, সেই পঞ্চপাণ্ডব আমরা বই তৈরি করে দেব, আর সেই বই আমার বাচ্চারা পড়বে, এতে কোনোদিন ভালো জবাব হবে না। আমি অবশ্য ওনার সাথে একমত। তার কারণ আমরা দেখেছি যে আইআর ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কারো কিন্তু পেডাগজিক্যাল কোনো ট্রেনিং নাই, ইদানিংকালে কেবল শুরু হয়েছে। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে, তিনটা জিনিস একটা আরেকটাকে সাবস্টিটিউট করা যায় না। একটা হচ্ছে বেসিক এডুকেশন, একটা হচ্ছে ট্রেনিং, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু যারা স্কুলে পড়ান তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, এবং আমরা দেখেছি যে ইভেন আমাদের যে মাওসী অধিদপ্তর আছে সেখানেও কিন্তু স্কুলের শিক্ষকদের তেমন একটা ভূমিকা নেই। কিন্তু এই জিনিসটা কিন্তু রাতারাতি পরিবর্তন করা যাবে না, এখনই পরিবর্তন করলেই কিন্তু আন্দোলন হবে এবং বলবে ওরা কি বোঝে। এটা কিন্তু আমার মনে হয় সেটা, তবে এটা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে বলছিলেন, হক সাহেব বলছিলেন, সেটা হচ্ছে আসলে কিন্তু আমাদের দেশে সাপ্লিমেন্টারি বই নেই বললে চলে, খুব কম, ব্যক্তিগত লেভেলে কিন্তু লেখা এটার নেই। পেছনে কি এটা এবং একটা কারণ যে দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে ওই বইগুলো সংগ্রহ ঠিক করা বা কেনা আমার সম্ভব মনে হয় না। তার কারণ আমার ধারণা কি, আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুলও হতে পারে আমার, আপনি একটা কারোর সাথে কথা বলেন, দেখেন সে সারাদিন ধরে বলতে পারবে, আপনাকে পরামর্শ দিতে পারবে। তাকে যদি বলেন যে আপনি একটু লিখে নিয়ে আসেন, আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা আমরা অফিসেও দেখেছি, কিন্তু আমার সহকর্মীদের ভিতরে এই অভ্যাসটা খুবই কম, কিন্তু যার জন্য আমাদের লেখক কিন্তু খুবই কম। হয়তো একটা আর্থিক বিষয় আছে, পাবলিশ করার বিষয় আছে, কিন্তু যে কারণেই হোক এরকম নাই। কোনো একটা জিনিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে দেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। তৃতীয় আর একটা বিষয় হচ্ছে ক্লাসে ওই বইটা ট্রান্সলেট করা, মানে কিভাবে পড়ানো হবে, সেটা টিচিং লার্নিং বিষয়টা, সেটা আমাদের ইদানিং একটা কথা হচ্ছে, আমাদের বই খুব বেশি, বই কিন্তু অনেক দেশে বেশি বেশি অনেক আছে, দেশে আরো বেশি বই আছে। আরো অনেক বেশি। আমি ক্লাস 1-এ দেখছি 100টা বই, যেটা পছন্দ সেটা খুশি মতো সেখানে পড়ে। যেটা বেশি অসুবিধা হচ্ছে কি, পড়ানোর টেকনিকও আসলে জানার দরকার আছে। যেমন উদাহরণ হিসেবে বলি, কোনো একটা 100% বা 100 মিনিটের একটা বিষয় 25 মিনিটে সুন্দরভাবে পড়ানো যেতে পারে। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। একই সাথে জিওমেট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি পড়ানো যেতে পারে। কিভাবে, আমি যদি বাঘা মসজিদের একটা ইতিহাস বলি, যে বাঘা মসজিদে এত সালে অমুক অমুক করেছে, বাঘা মসজিদের একটা ছবি যখন এখন দেখানো সম্ভব, একটা ফ্লোরের ছবি দেখে, একটা টাইলস যদি দেখায়, দেখে যদি বলি যে এটা হচ্ছে চতুর্ভুজ, তারপরে যদি আমি দাগ দিয়ে কেটে দেখাই এটা দুটা ত্রিভুজ হয়ে গেল, হ্যাঁ, তাহলে মানে আমি কি, আমি জিওগ্রাফি, তারপরে জিওমেট্রি, ইভেন হিস্ট্রি একসাথে 2-3টা কিন্তু মিলিয়ে পড়া যায়, সেটা আরো বেশি হৃদয়গ্রাহী হয়। এখন কিন্তু তাই বলছে, সেভাবে পড়া নয়। কিন্তু আমাদের, আমি মনে করি কি, শিক্ষাক্রম বা আমি মনে করি পাঠ্যপুস্তক তো কি, সেভাবে না, তৈরি না। এটা পাঠ্যপুস্তকও এইভাবে লেখা দরকার এবং শিক্ষকদেরও তার সাথে সম্পৃক্ত করা দরকার। এই যে সম্পৃক্ত মানে তার বোঝা দরকার যে এটা লেখানো হয়েছে। সুতরাং লেখা যখন হয় তখন কিভাবে লেখা হচ্ছে তারও একটা ব্যাপক প্রচার দরকার, যে এইভাবে বইটা লেখা হচ্ছে, এই কারণে লেখা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড না জানলে কিন্তু বোঝা যায় না, একই জিনিস কিন্তু ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে, সেটা একটা বিষয় আছে। তো আমাদের হয়তো আর্থিক সামর্থ্যতা একটা বিষয় আছে, ওরিয়েন্টেশন একটা বিষয় আছে, মিডিয়াদের একটা বিষয় আছে। আমাদের এখানে কিন্তু নেগেটিভ নিউজগুলো বেশি দেওয়া হয়, কিন্তু অন্য দেশের নেগেটিভ নিউজ কিন্তু সেইভাবে কিন্তু দেওয়া হয় না, এটা ঠিক। আপনি জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের সময় টি.এস. ইলিয়টও বিরুদ্ধে লিখেছিলেন, মানে পক্ষে লিখেছিলেন ব্রিটিশদের, তাদের দেশে